এবাদা টিভিকে ধন্যবাদ এবং আপনাদের সকল দর্শক এবং শ্রোতাদেরকে সালাম জানিয়ে সাম্প্রতিককালে যে নির্বাচনটা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশন যেটা হয়েছে এখানে ডোনাল্ড ট্রাম্পের পাশের পর সারা বিশ্বে যে আলোড়ন সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে দু একটা কথা আমি বলতে চাচ্ছি। বিশেষ করে তার পাশের পর যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় তো আছেই, প্লাস সারা বিশ্বে তার যে একটা ইম্প্যাক্ট হয়েছে সে সম্পর্কে আমার কিছু মন্তব্য আছে। প্লাস এখানে বসবাসকারী যে ওভার 7.5 মিলিয়ন মুসলিম যারা মুসলমান তাদের জীবনের প্রতি কটাক্ষ করে প্লাস সারা মুসলিম বিশ্বের প্রতি কটাক্ষ করে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যগুলো দিয়েছে ইলেকশনের আগে সেটাও ভেরি সিগনিফিক্যান্ট, যদিও এটা আমরা কখনো শুনিনি যে এটা নির্বাচনী প্রচারণায় কখনো এভাবে আসে, তারপরেও এই লোকটা এটা করেছে। এই নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। প্রথমেই যে জিনিসটা আমি ক্লারিফাই করতে চাই সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমি অনেকগুলো নির্বাচন দেখেছি, কমপক্ষে 5টা নির্বাচন আমি দেখেছি, এবং প্রাইমারি ইলেকশন থেকে শুরু করে তাদের ফাইনাল নির্বাচন শুধু আমরা দেখিনি, আমি নিজে একজন ডেমোক্র্যাট হিসেবে বিভিন্ন নির্বাচনে পার্টিসিপেট হয়েছি, সাহায্য করেছি আমার মনোনীত প্রার্থীকে পাশ করানোর যে বিষয়গুলো আমরা কাজ করেছি। সুতরাং আমি জানি যে এইসব নির্বাচনের প্র্যাকটিক্যাল ইম্প্যাক্টটা কিভাবে এখানকার সোশ্যাল লাইফ বা ইকোনমিক লাইফে পড়ে থাকে। ডোনাল্ড ট্রাম্পের যে কথা, যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কিছু কথা বলি। যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে ইমিগ্রান্টদের দ্বারা, তার পূর্বপুরুষরা কিন্তু জার্মান ইমিগ্রান্টের সেখানকার ডিসেন্ডেন্ট। তারপরে আমরা যারা এখানে এসেছি পরবর্তীকালে বা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পরে সে 17th সেঞ্চুরিতে যখন স্বাধীনতা লাভ করে তারপর থেকে সম্পূর্ণ এই দেশটাই তৈরি হয়েছে ইমিগ্রান্টদের হাতে। তাদের প্রতি এই ধরনের বিদ্রুপাত্মক কথাবার্তা কোনো নির্বাচনে কখনো আসেনি, এটা সে বলে গেছে। সবথেকে অবাক কাণ্ড যে এর আগে যেসব নির্বাচন হয়েছে এই ধরনের দু একটা কথা যথেষ্ট ছিল। একজন নির্বাচন থেকে সোজা বাংলা কথা বহিষ্কার করা, সে তার পরের দিন থেকে আর আসতো না যখন এটা বাধার সম্মুখীন হইতো। কিন্তু এই লোকটা বড় অবাক কাণ্ড যে এর এই রিজিলিয়েন্ট পাওয়ারটা আমি দেখে অবাক হয়েছি যে সংবাদপত্রে ইন্টেলেকচুয়াল, রাজনৈতিক প্রজ্ঞা, এমনকি তার দলের ভিতরেও এই বক্তব্যের সাথে কারোর সম্পৃক্ততা নেই, কিন্তু এই একটার পর একটা এই বক্তব্য চালিয়ে যে পার পেয়ে গেল। পার যখন পেয়ে গেছে আমরা ভাবছি যে নির্বাচনে সে পাশ করার কোনো সম্ভাবনা নাই। সে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে, এখানকার মাইনরিটি কালোদের বিরুদ্ধে দারুণভাবে অসভ্যভাবে কথাবার্তা বলেছে, অসম্মানিতভাবে কথা বলেছে। আমাদের নেক্সট ডোর নেইবার হলো মেক্সিকো। যারা ইতিহাস জানে তারা ভালো করে এটা জানে, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, টেক্সাস, এই বেল্টের সমস্ত রাষ্ট্রগুলোই কিন্তু 150-200 বছর আগে এটা মেক্সিকোর অংশ ছিল। যুক্তরাষ্ট্র সামহাও এগুলো দখল করে নিয়ে বসে আছে তারা। এখন এই মেক্সিকানদের সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছে আমি সেটা উচ্চারণ করতে চাইনি, এটা আমরা এর আগে কখনো দেখিনি। কিন্তু অবাক কাণ্ড যে সেই বক্তব্যকে হাজির করে সে নির্বাচনী বৈতরণী পার হয়ে গেল। শুধু তাই না, যুক্তরাষ্ট্রের ইতিহাসে একজন প্রথম আফ্রিকান আমেরিকান এবং মুসলিম ডিসেন্ডেন্ট বারাক হোসেন ওবামা কে দারুণভাবে অপমানিত করেছে। প্রথম সে শুরু করেছিল তার জন্ম তারিখের ঠিক নাই, জন্মস্থান নিয়ে সে প্রশ্ন তুলেছিল। এই হলো তার রাজনীতিতে সঠিক অর্থে সে তখন থেকে সে এই যুক্তরাষ্ট্রের পলিটিক্সে একটা নোংরামির মাধ্যমে সে শুরু করেছে। এখন পাস তো হলো, এর ইম্প্যাক্টটা কী হবে যে প্রশ্নটা আমি আগেই তুলেছি
সেটা কি হতে পারে, এটা নিয়ে অনেকের প্রশ্ন। প্রথমে আসা যাক তার অর্থনৈতিক কার্যক্রম। আমি একটা উদাহরণ দিতে চাই। একজন অর্থনীতির অধ্যাপক হিসেবে আমরা একটা হিসেব করে দেখেছি যে হাজার হাজার মাইলের এই যে বিরাট বর্ডার লাইন যেটা আছে বিটুইন মেক্সিকো অ্যান্ড ইউনাইটেড স্টেটস, এটাকে যদি সে 20 থেকে 25 ফিট, যেটা সে বলছে, বড় দেয়াল তৈরি করতে চায়, তো অলমোস্ট ওভার $1.5 ট্রিলিয়ন এখানে তার খরচ হবে এই ওয়ালটা তৈরি করতে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সে করবে বলেছে। সে বলছে যে 21 ট্রিলিয়ন যে ন্যাশনাল ডেট আছে এই দেশের, এটা উনি পরিশোধ করে দেবেন খুব ভালোভাবে। উনি এটা শুভঙ্করের ফাঁকি দিয়ে মানুষকে ধোকা দেওয়া ছাড়া কিছুই না। উনি কোথায় এই $1 ট্রিলিয়ন পাবেন, যেটা দিয়ে উনি ন্যাশনাল ডেট $21 ট্রিলিয়ন, এটা তার পক্ষে সম্ভব হবে না, অবশ্যই সম্ভব হবে না যে 4 বছর ক্ষমতায় তিনি যখন থাকেন উনি কিভাবে বর্ডারের এই বেলটা তৈরি করবেন। দ্বিতীয় কথা, 11 মিলিয়ন লোককে যদি বের করা হয়, তার কিন্তু একটা ইকোনমিক বিরাট ইম্প্যাক্ট আছে যুক্তরাষ্ট্রের ইকোনমি। কারণ এই লোকগুলোই কিন্তু এই যে বলা হয়েছে, ফর এক্সাম্পল নিউ ইয়র্কের 24 ঘন্টা খোলা রয়েছে, লস অ্যাঞ্জেলস খোলা রয়েছে, শিকাগো, বিভিন্ন স্টেটের যে যারা অবস্থান করে তারা ভালো করেই জানে এটা, এক্সকিউজ মি, যে তারা এই রাত্রি জেগে রেস্টুরেন্টগুলো চালায়, ট্যাক্সি চালায়। আমাদের বাংলাদেশে বহু মানুষ রয়ে গেছে এ সমস্ত কাজে, তারা নিয়োজিত রয়েছে। এই লোকগুলো সরিয়ে দিলে তার রিপ্লেসমেন্ট কী হবে? 1 নম্বর, এর একটা অর্থনৈতিক দিক আছে। দ্বিতীয় কথা, এরা কিন্তু প্রডিউস করে। তৃতীয় কথা, এরা কিন্তু কনজিউমও করে। এরা যে খায়, আপনি 1 কাপ কফিও যদি খায় প্রতিদিন এরা কিচ্ছু না করে, তাহলে 11 মিলিয়ন কাপস অফ কফি তারা কনজিউম করছে। আচ্ছা, যদি তাদেরকে বের করা হয়, এই যে কফি ফ্যাক্টরি যারা বানায়, সে কফিওয়ালাদের কী হবে, কফি কাপওয়ালার কী হবে, কফি কাভারওয়ালার কী হলো? তো ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বরে এবার আসা যাক, এই লোকগুলো চলে গেলে এই রিপ্লেসমেন্টটা কিভাবে সে করবে? তার কারণ যুক্তরাষ্ট্রের যে পার আওয়ার ওয়েজ, তাদের যে মজুরিটা দিতে হবে, যারা ইমিগ্রান্ট, যাদের ইললিগাল, তারা অত্যন্ত কম দামে নেয় এবং কাজ করে খুব বেশি। যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিকদের দ্বারা যদি এই কাজ করানো হয়, তাতে খরচ হবে 2 গুণ বেশি। তো শুধু এটা একটা ফাঁকা যুক্তি, এর অর্থনৈতিক বিদ্যা বুদ্ধি কিছু নেই বলে উনি করেছেন। এবং শুধু তাই না, উনি বলেছেন যে ক্ষমতায় যাওয়ার পরের দিনই উনি এটা করবেন। এই লোকগুলোকে কিভাবে? তারপরে এর জন্য একটা স্কোয়াড গঠন উনি করছেন। এই স্কোয়াড গঠন করতে হলে 11 মিলিয়ন লোককে যদি ওভারনাইট সরিয়ে দিতে হয়, প্লেনে হোক, নৌকায় হোক, বাসে হোক, যেটাই হোক না কেন, ওনার তার জন্য কমপক্ষে $10 বিলিয়ন সাশ্রয় রাখতে হবে। যে এই টাকাটা উনি কোথায় নিয়ে কিভাবে এই যুক্তি উনি তোলেন? এটা সম্পূর্ণ ফলস, মিথ্যা একটা যুক্তি। মানুষকে ঘৃণা, মানুষের ভিতরে ঘৃণা তৈরি করে একদল মানুষকে উস্কে দিয়ে তিনি এই নির্বাচনী বৈতরণী পার করেছেন। অর্থনৈতিক দিক দিয়ে আরও একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে চীনের সাথে উনি গোলমাল করবেন, মেক্সিকোর সাথে তিনি গোলমাল করবেন। মেক্সিকোকে পয়সা দিতে হবে। উনি তো বলেছেন যে মেক্সিকোর টাকায় এই ওয়ালটা তৈরি করা হবে। মেক্সিকো অস্বীকার যদি করে, তাহলে উনি কি যুদ্ধে যাবেন? যুদ্ধে করতে হলে ওনার যে যুদ্ধের ইতিহাস তো ওনার ভালো করেই জানার কথা। উনি বলেছেন, আমি বুশকে যুদ্ধে না যাওয়ার কথা বলেছিলাম, বুশ যদি যুদ্ধে না যেত তাহলে আমরা $3 ট্রিলিয়ন হারাতাম না, এবং আমাদের অর্থনীতি যে $21 ট্রিলিয়ন এখন ক্ষতিগ্রস্ত হয়েছি, এটাও হতো না। ভেরি গুড। তাহলে কাম টু দি পয়েন্ট, এখন মেক্সিকোর সাথে যদি যুদ্ধ হয়, সেখানে তো ওনার সাশ্রয় করতে হবে $1 to $2 ট্রিলিয়ন, কারণ মেক্সিকো অবভিয়াসলি সে এই পয়সা দিতে অস্বীকার করেছে। গভর্নমেন্ট লেভেল থেকে জনগণ অলরেডি রাস্তায় নেমে গেছে, সেখানে তারা এটা করবে না। তাহলে এটাও একটা ফলস যুক্তি এবং এটা ননসেন্সিক্যাল আর্গুমেন্ট। এটা শুধুমাত্র সম্ভব যারা ইলিটারেট, তাদেরকে ধোকা দেওয়ার জন্যই আরেকজন ইলিটারেট এই ধরনের কথাবার্তা বলতে পারে। আমার কাছে সেটাই মনে হয়েছে যে এই লোকটা এইভাবে করেই তো ক্ষমতার বৈতরণী পার হয়েছে। মুসলমানদের কথা আসছে, অবভিয়াসলি তার কে এই যুক্তিটা দিয়েছে আমি বড় অবাক হই। এই শিখ ম্যানকে
এই ধরনের অ্যাডভাইস যারা দিয়েছে তারাও একটা সেক মেন্টালিটির প্রশ্ন ওঠে। মুসলমানরা কখনো এই দেশে ক্ষতি করেনি। একটা জিনিস মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্রকে, এই জিনিসগুলো আমরা জানি না, আমরা আমাদের ইতিহাস জানি না। যুক্তরাষ্ট্রকে, টেল মি ওয়ান কান্ট্রি ফার্স্ট রিকগনাইজ দিস কান্ট্রি in the history of the United States. যখন যুক্তরাষ্ট্র 4th of July 1774 যখন স্বাধীনতা ঘোষণা করে, তার সাথে সাথে একটা দেশ এটাকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক স্বীকৃতি দেয়, সেটা একটা মুসলমান দেশ। আমরা মুসলমানের ইতিহাস জানি না, এরা তো বলেই না। সেই দেশটা হচ্ছে মরক্কো। মরক্কো তখন একটা স্বাধীন দেশ ছিল। তারপরে শুধু মরক্কো স্বীকৃতি শুধু দেয় না, প্রথম ট্রেড অ্যাগ্রিমেন্ট করে মরক্কোর সাথে, মুসলমান দেশের সাথে। এবং মরক্কোর কিং সাথে যখন টমাস জেফারসন দেখা করেন, তখন একটা কোরআন শরীফ তাকে উপহার দেওয়া হয়েছিল। সেই কোরআন শরীফটা এখনো হোয়াইট হাউসে রয়েছে। এবং আমাদের মুসলমান কংগ্রেসম্যান যে কিথ এলিসন, উনি যখন শপথ গ্রহণ করেন, উনি বাইবেলে হাত দেননি, উনি ওই কোরআন শরীফটাই, টমাস জেফারসনের যে কোরআন শরীফ, এক্সকিউজ মি, সেই কোরআন শরীফে হাত দিয়ে তিনি শপথ করেছিলেন। আমরা মুসলমানের এত আলোচনা হয়েছে, আমরা জানি না। যে দেশটা প্রথম স্বীকৃতি দিয়েছে তার কোনো দেশ, ফ্রান্স দেয়নি তখন, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার কোনো দেশ তাকে স্বীকৃতি দিয়নি, কারণ ব্রিটিশ মাইটি পাওয়ারের কাছে সবাই সন্ত্রস্ত ছিল। এবং তার পরবর্তীকালে যদি আমরা দেখি, তার ইতিহাসটা যদি আমরা সেই সময় আলোচনা, কমপক্ষে 10 বছরের ভিতরে টমাস জেফারসন শুধু না, অন্য অন্য বড় বড় তখন রাষ্ট্র পরিচালনার সাথে যারা এই দেশের শাসনতন্ত্র লিখেছে, তারা মরক্কোতে গেছে, তার আত্মীয়তা গ্রহণ করেছে এবং ট্রেড অ্যাগ্রিমেন্ট করে তাদের সইগুলো এখনও মরক্কোতে রয়েছে। শুধু না, যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অফ কংগ্রেসে সেগুলো হেফাজত করা রয়েছে। আমরা মুসলমান হিসেবে আমাদের একটা অধিকারই অটোমেটিক রয়ে গেছে, যে আজ থেকে না, যখন স্বাধীনতা অর্জন করেছে তার পরের দিন থেকে এই দেশে আমরা আছি। বাই দ্য ওয়ে, ইতিহাস যদি দেখা যায়, এই দেশ যখন স্বাধীন হয়নি তারও অনেক আগে টার্কিশ এম্পায়ার, অটোমান এম্পায়ারের জাহাজ বাণিজ্য আমাদের এদেশে চলছে এবং বিভিন্ন অঞ্চলে এই নামগুলো রয়ে গেছে, টার্কিশ নেমগুলো যুক্তরাষ্ট্রে রয়ে গেছে। সুতরাং আমাদের বসতি কিন্তু অনেক পুরনো। এবং সেই সম্পর্ক ধরে যদি আমরা বলি যে যুক্তরাষ্ট্রে আমরা আসিনি, হঠাৎ করে তুমি বলে দিলে আর আমরা চলে গেলাম, এই যে সম্পর্ক কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কখনো ছিল না। দিস ইজ আওয়ার কান্ট্রি, আমরা এটা ভালোবাসি, এদেশে আমরা ট্যাক্স দিই, এদেশের আইন নিয়ম নীতি আমরা মেনে চলি। কিন্তু এই একটা পাগল লোক, একটা মানে কমপ্লিটলি সিক মেন্টালিটি পারসন, এটা সম্ভবত ইন্ডিয়ার কাছ থেকে সে দেখেছে, বা ফ্রান্সের কাছ থেকে দেখেছে, বা অন্য অন্য ইউরোপিয়ান কোনো একটা দেশের কাছ থেকে শিখেছে যে সহজ পন্থা হলো, আজকাল তো সবাই মুসলমানের পারলে একটা ঘাড়ে একটা বসন্ত দিচ্ছে। সারা দুনিয়াতে যেটা হচ্ছে যে ভেরি ইজি, মুসলমানের গায়ে হাত দেওয়া খুব সহজ হয়ে গেছে। এবং সারা দুনিয়াতে দেখা যাচ্ছে 98% যে রিফিউজি রয়ে গেছে সেটা মুসলমান। আমাদের দেশের ভূখণ্ড এরাই কেড়ে নিয়েছে, আমাদের জমি, আমাদের আকাশ বাতাস এদের দখলে চলে গেছে। দুনিয়ার আর কোনো জাতিকে এইভাবে অপমানিত করা হয়নি। আজকে আমাদেরকে অপমান করেছে এই প্রেসিডেন্ট। তো এখন আমাদের দরকার যেটা, আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে এবং এই দেশের রাজনৈতিক প্রক্রিয়াতে তাদেরকে সরাসরি আরও অংশগ্রহণ করতে হবে। ঘরে বসে কানলে হবে না। আমি জানি এই নির্বাচনের পরের দিন আমাদের মুসলমান মেয়েদের পরে অনাচার করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদের বিরুদ্ধে কথাবার্তা বলা হচ্ছে, আমাদের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটিতে এমনকি স্ক্রল করে লিখে টিকে দেওয়া হচ্ছে যে বিভিন্ন সস্টিকার স্টাইল করা হচ্ছে। এগুলো তো এটা এই দেশের ইতিহাস যদি আমরা জানি তাহলে আমরা দেখব যারা প্রথম ইহুদি আছে তাদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ করা হয়েছিল, ইটালিয়ান লোকদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ করা হয়েছিল। আজকে মুসলমানরা আসছে, আমরা একটা সংঘবদ্ধ, আমরা একটা গর্বিত, আমাদের মাথা উঁচু করা যায়। তা আমরা সারা দুনিয়াকে আমরা শাসন করেছি 1000 বছর ধরে, আমাদের পরে আক্রমণ আসা স্বাভাবিক। কিন্তু এটার প্রতিহত করবেন কি করে? এটা প্রতিহত করতে হলে আপনাকে রাজনীতিতে এদেশের মেইন স্ট্রিম যে পলিটিক্স তাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে, ওয়েদার ইট ইজ রিপাবলিকান পার্টি অর ডেমোক্রেটিক পার্টি, ডু হোয়াট এভার ইউ লাইক। কিন্তু আপনার উপস্থিতিটা আপনাকে জানান দিতে হবে যে বি কেয়ারফুল, আই এম অন দি স্টেজ টু। যদি একজন মুসলমান ওই যে ডিবেটের সময় যখন এতগুলো কথা বলতো ছিল, সে যদি সেখানে থাকতো
তাহলে আমার মনে হয় না মুসলমানের বিরুদ্ধে এই ধরনের কথা বলে ডোনাল্ড ট্রাম্প পার পেয়ে যেত। তাহলে ওই স্টেজ দখল করার দায়িত্ব আমাদের। আপনি খিজির খানের কথা আমরা দেখি, খিজির খান সাহেব যে কথাগুলো বলেছে কত সুন্দর কথা, সারা দুনিয়াতে এটা রিভারবেরেট হয়েছে, যে চ্যালেঞ্জ দিয়েছে একজন লোককে, যে কত বড় মূর্খ অশিক্ষিত লোক করেছে। এটা যুক্তরাষ্ট্রের এই গুণটা আমরা স্বীকার করব, যে একটা সুন্দর দেশ, যে লোকটা একদিন আগেও প্রেসিডেন্ট ছিল না, মানুষকে অপমানিত করতে সে নির্বাচিত হয়েছে, ডেমোক্রেটিক এই রায়টা আমরা মেনে নিতে হবে। কিন্তু আবার খিজির খান ইলেকশনের আগের দিন তাকে যেভাবে কটাক্ষ করে কথাবার্তা বলেছে, এটাও এদেশের ডেমোক্রেসির একটা বিউটি। এই বিউটি দিয়ে আমাদের তার কাজে, এদের যে সমস্ত কাজগুলো করেছে তার আমাদের প্রতিবাদ করতে হবে। শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় অবশ্যই আমরা অংশগ্রহণ করব, এবং আমরা এদেশের রাজনীতির নিয়ন্ত্রণ করতে পারি আর না পারি, অন্তত অংশগ্রহণের মাধ্যমে আমাদেরকে জানান দিতে হবে যে ইউ বি কেয়ারফুল, আই এম হিয়ার টু। এখন আছে অর্থনীতির ইন্টারন্যাশনাল এবং দেশের ভিতরের যে ইম্প্যাক্ট, শেয়ার মার্কেটের যে কিছুটা ধস নামা, তারপরে আবার সেটা ইনক্রিজ। অর্থনীতির বিষয়ে আমি খুবই শঙ্কিত এই লোকটার হাতে। এখানে একটা ল ছিল 1930s গ্লাস স্টিগল অ্যাক্ট, যেটা আমি এমবিএতে পড়ে থাকি। 1930s গ্লাস স্টিগল অ্যাক্ট অফ 1930s এটা বলা হয়, এমবিএ লেভেলে এটা পড়ানো হয়। এই রেগুলেশনটা দেওয়ার পরেই কিন্তু যুক্তরাষ্ট্র আজকে যুক্তরাষ্ট্র চেহারা ধারণ করে। এর আগে এটা মোটামুটি বাংলাদেশের শেয়ার মার্কেট, বাংলাদেশের অর্থনীতি যেমন লুটপাট হয় সকাল বিকাল, বিশেষ করে একটা সরকার আসলেই, আওয়ামী লীগের গভর্নমেন্ট আসলেই যেমন একটা লুটপাটের মহোৎসব চলে শেয়ার মার্কেটে, এখানে 1930s এটা চলতো। এটা বন্ধ হয়েছিল গ্লাস-স্টেগল অ্যাক্টের মাধ্যমে, এটা বন্ধ হয়ে যায়। ক্লিন্টন সাহেব, প্রেসিডেন্ট ক্লিন্টন, তার যখন অর্থনৈতিক স্বনির্ভরতা চলছিল, বিশেষ করে ট্রেড ব্যালেন্স এবং বাজেট, ডোমেস্টিক বাজেটের ব্যালেন্স তার সারপ্লাস হচ্ছিল, তখন উনি মনে করেছিলেন যে এই রেগুলেশনের প্রয়োজন নাই, তো উনি এটাকে অ্যাবান্ডন করেন। সে তার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই যে ফরক্লোজ হয়, মর্টগেজের যে অবস্থা দাঁড়ায়, মানুষ যে বাড়ি গাড়ি হারায়, আনএমপ্লয়মেন্ট দেখা যায় যে 10-12% আনএমপ্লয়মেন্ট দেখা যায়, সমস্ত হাহাকার হয়, ব্যাঙ্কগুলো লুটপাট করে যে যার মতো, সেটা হয়ে যায় প্রেসিডেন্ট বুশের সময়, সেকেন্ড বুশের সময়। এটাকে নিয়ন্ত্রণ করার জন্যে প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় এসে 2010-এ একটা অ্যাক্ট করেন। এটার অ্যাক্টের নাম হলো ডড-ফ্র্যাঙ্ক। এই ডড-ফ্র্যাঙ্ক যে অ্যাক্টটা হয়েছিল, সেটা ওই গ্লাস-স্টেগল অ্যাক্টের অনেকগুলো মেইন ফিচারগুলো নিয়ে এটা করা হয়েছিল। এটা করার পরে আমরা দেখেছি, প্রেসিডেন্ট ওবামাকে ক্রেডিট দিতে হবে, এখানে যে ইকোনমিক স্টেবিলিটি আসছে, মিলিয়নস অফ পিপল জব পেয়ে গেছে, এমপ্লয়মেন্ট বেড়েছে, আনএমপ্লয়মেন্ট কমে গেছে। এই স্টেবলটা তিনি করেছেন, ফ্যাক্টরিগুলো প্রোডাকশন করছে, বিশেষ করে কার ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হয়েছে এই ডড-ফ্র্যাঙ্ক যে অ্যাক্টটা করা হয়েছে বেসড অন গ্লাস-স্টেগল অ্যাক্ট রেগুলেশন। প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন তিনি ওই অ্যাক্টটাকে বাতিল করবেন ক্ষমতায় যাওয়ার পরপরই, হুইচ ইজ ভেরি পসিবল, কারণ মনে রাখতে হবে সিনেট এবং কংগ্রেস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তার দখলে রয়েছে এবং তারাও এটা চায় না। তাহলে হলো কি, আপনি এবার ফিরে আসেন, এবার দেখা গেল যে ঠিক আগের মতো যে ফ্রি হুইলিং লুটপাটের যে অর্থনীতি, সেই লুটপাটের দ্বারটা উন্মোচিত হলো। তার মানে আমরা আবার মারাত্মক একটা অর্থনৈতিক ধস আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে যে ব্যাংকগুলো সকল রেগুলেশনের ঊর্ধ্বে যাবে, ওর যা খুশি সেভাবে সে ব্যাংকটা চালাবে, কেউ এটা দেখার নাই। এসিসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেটা তত্ত্বাবধায়ক করে রেগুলেশন, তার কোনো পাওয়ার থাকবে না এগুলো দেখার জন্য। অর্থাৎ ওয়াল স্ট্রিটটা একটা ঠিক বাংলাদেশে যেমন চুরি কারবারির যে সমস্ত করে বেড়ায় উইদাউট রুলস রেগুলেশন, এই জিনিসটাকে সে ফলো করবে। ডড-ফ্র্যাঙ্ক রুলকে বাদ দেওয়ার অর্থ হলো এই, তাহলে শেয়ার মার্কেটটা উনি ধ্বংস করবেন, ব্যাংকিং সেক্টর ধ্বংস করবেন, শুধুমাত্র ধনী যারা আছে তাদের জন্যে। বাই দ্য ওয়ে, এখানে এই নিয়মটা আছে, এই ডড-ফ্র্যাঙ্ক অ্যাক্টের মাধ্যমে যদি মানুষ
শেয়ার মার্কেটে অর্থ হারায় ইনভেস্টমেন্টের পরে, এবং এটা প্রমাণ হয় যে এই অর্থটা তাকে ফাঁকিরুকি বুঝিয়ে নিয়ে আসা হয়েছে, মিথ্যা তাকে প্রলোভন দেখিয়ে, তখন কিন্তু এই লোক যে ইনভেস্টর সে তার পুরো টাকা ফেরত পাবে। এই কারণেই জেপি মর্গান, কান্ট্রি ওয়াইড ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা বিলিয়ন্স ডলার তারা কিন্তু গভর্নমেন্টে ফেরত দিতে বাধ্য হয়েছে, এবং জনগণের যারা ইনভেস্টার তা গভর্নমেন্টকে যেটা দিয়েছে এটা পেনাল্টি, আর ইনভেস্টারদেরকে তাদের বিলিয়ন ডলার ফিরিয়ে দিতে হয়েছে। এইটা উচ্চ ধনিক শ্রেণী সহ্য করতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প এই ল বাদ দেওয়ার সাথে সাথে আমি মনে করছি যে আমাদের এখানে লুটপাটের একটা সুন্দর সুযোগ সৃষ্টি হবে। আন্তর্জাতিক পর্যায়ে যে প্রশ্নটা উঠেছে, আমি খুব অবাক হয়েছি যে মুসলিম বিশ্বে আজকে কোনো লিডার বেছে নেই যে সঠিকভাবে তার দেশপ্রেমের পরিচয় সে দিতে পেরেছে। তারা শাসন করে ঠিকই, দেশকেও ভালোবাসে না, জনগণকে ভালোবাসে না, সে তার পরিবারকে শুধু, আর তার রাজনৈতিক যারা পলিটিক্যাল ক্রোনিজ আছে তারা ছাড়া আর কেউ ভালোবাসে না। এটা বারবার প্রমাণ হয়েছে। এত বড় দেশের একজন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে যে কথাগুলো বলেছে, বা এখনও যে সমস্ত প্রশ্নগুলো আছে, আমাদের কোনো দেশ, কোনো মুসলমান দেশের কোনো প্রতিবাদ করেনি। এর সুন্দর প্রতিবাদ করা কিন্তু উচিত ছিল। শুধু দুটো দেশ আমি দেখেছি, একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে টার্কি। সরকার বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে এবং সে এই ধরনের তার নীতি রাখে মুসলমানদের প্রতি, তাহলে আমাদের সাথে তার সম্পর্কের পুনর্মূল্যায়ন আমরা করব। দেখুন, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, দাও রাখো ওখানে, তুমি এগুলো কেটে দিও। তো যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে মুসলিম বিশ্বের এই দুরবস্থার সুযোগে আজকে তো হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, তাদের সবার এক নম্বর শত্রু হচ্ছে মুসলমান। এবং এত ইজি আমরা দেখেছি, বারবার বৌদ্ধ, আহা, একটা পোকামাকড়কেও নাকি মারা যায় না ওদের ধর্মে রয়েছে, আর রোহিঙ্গা মুসলমানদেরকে জবি করে দিল, ওতে কোনো আপত্তি তাদের নাই, দুনিয়ার কোনো মুসলমানদের নাই। লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হয়েছে, তাদের কোনো অসুবিধা নাই। ভারত ডোনাল্ড ট্রাম্প পাশ করেছে দেখি বিরাট আনন্দই শুধু প্রকাশ করছে না, তারা এই প্রশ্ন তুলেছে, ডোনাল্ড ট্রাম্প তুমি তো আমেরিকার মুসলমানদের বিরুদ্ধে তো দিলে এত, সারা মুসলমান দিচ্ছ, আমরা ভারতের মুসলমানদের কি করব? তার জবাবে উনি জবাব দেননি, উনি বলেছেন আই লাভ ইন্ডিয়ানস, এটা দিয়েছেন। আমরা ভাবতে অবাক লাগে যে রাষ্ট্রের সাথে আমাদের নাকি সব থেকে বড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বাংলাদেশের, সেই বদমাইশি রাষ্ট্র, কত বড় হিন্দু মৌলবাদীরা আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে আন্তর্জাতিকভাবে। এটা যারা রাষ্ট্র পরিচালনায় আছে আমাদের বাংলাদেশে, তাদেরকে ভেবে চিন্তে দেখতে হবে। আজকে আমাদের বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি, ডোনাল্ড ট্রাম্পের কারণে আমি এমনও শুনেছি, আমার কাছে অনেকে যোগাযোগ করেছে যে তাদের বাচ্চারা সকালবেলা উঠে কাঁদছে যখন তারা এই রেজাল্ট শুনেছে, তারা যখন স্কুলে গেছে স্কুল থেকে এসে কাঁদছে, তাদের বন্ধু বান্ধবরা তাদেরকে জিজ্ঞেস করেছে তুমি কি মুসলমান, এই ধরনের কথাবার্তা যেটা আগে ছিল না, এখন তারা এগুলো দেখছে। অথচ বাংলাদেশের যারা ক্ষমতায় আছে, আমরা শুনলাম সেদিন পেপারে দেখছি যে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার নাকি খুব আনন্দ প্রকাশ করেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে। আমরা কান্ট্রি টু কান্ট্রি বন্ধুত্ব হতে পারে, কিন্তু অবশ্যই আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের দেশের উচিত ছিল যে আমরা লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ এখানে আছি, তুমি একটু চিন্তা ভাবনা করে কথা বলো। এটা যে কোনো দেশের নাগরিকদের যখন বাইরে থাকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই ধরনের অপমানজনক কথাবার্তা যদি কোথাও বলা হয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে এটা কিন্তু প্রতিবাদ করা হয়। আনফর্চুনেটলি সমস্ত মুসলমান বিশ্ব তাদের এই যে দুর্বলতা, বিশেষ করে তাদের নেতৃত্বের যে মূর্খতা, নেতৃত্বহীনতার কারণে আমরা আজকে সারা দুনিয়াতে প্র্যাকটিক্যালি
অবদলিত হয়েছি, অপমানিত হয়েছি। ডোনাল্ড ট্রাম্প সেটা গ্রহণ করেছে সেই সুযোগটা, কিন্তু অত সহজ না। ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথাবার্তা বলছে যে বিদেশে আমরা যাব, এখান থেকে তেল চুরি করব, কার্পেট বোম্বিং করব, আমার তো মনে হয় আমরা যতদূর দেখেছি নিউজে সেটা হচ্ছে যে রাশিয়ার পুতিন খুব আনন্দ প্রকাশ করেছে, আর আইসিস লিডার যারা তারা নাকি খুব আনন্দ প্রকাশ করেছে, তালিবানরা আনন্দ প্রকাশ করছে যে এর মতো লিডারই আমরা চেয়েছি যাতে সৈন্যগুলো শত্রুদের সামনে, তার মানে তাদের কাছাকাছি পৌঁছতে পারে, তাদের মাটিতে, যাতে তারা অ্যাকশন তারা নিতে পারে। এ প্রসঙ্গে আমি অর্থনৈতিক ইম্প্যাক্টটা নিয়ে আরেকটু কথা বলতে চাই, যেটা আমি বলছিলাম যে চীনের সাথে যুক্তরাষ্ট্র যদি কোনো রকম গোলমালে যায়, চীনের কোনো ক্ষতি হবে না, যুক্তরাষ্ট্রের সব কিছু হারাবে। এটা আমি একটা উদাহরণ দিই। এই যে গার্মেন্ট থেকে, প্রোডাকশন থেকে সমস্ত জিনিস যদি যুক্তরাষ্ট্রে যা আসছে, চীন যদি বলে যে আমি তোমার সাথে সম্পর্ক পুনর্নির্ধারণের আগে 3 মাসে আমি কোনো সাপ্লাই তোমাকে দেব না, তার পরের দিন থেকে যুক্তরাষ্ট্রের ইকোনমি কলাপস হবে, এটা কোনো সন্দেহ নাই। তার কারণ শার্ট, প্যান্ট, খাবার সমস্ত প্রোডাক্টগুলোর দাম 4-5 গুণ বেড়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এগুলো যা বলেছে আমার মনে হয় এটা ভাওতাবাজি, সে কোনো ক্রমে এই সমস্ত পথে যাবে না, তাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে এটা আসতে হবে। 2 নম্বর কথা, যে একটা জিনিস এখানে বলার দরকার, যে মেক্সিকান যে প্রোডাক্টগুলো আমাদের ঘরে বাইরে যে টেলিভিশন, ক্যামেরা, কম্পিউটার যা আছে, এর অর্ধেক কিন্তু এখন তৈরি হচ্ছে মেক্সিকোতে। মেক্সিকো যদি বলে যে আমি তোমার সাথে বিজনেস পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত আমি কোনো সাপ্লাই দেব না, পরের দিন থেকে আমেরিকার ইকোনমিরও অ্যাটলিস্ট 25% এটা গো ডাউন হবে। সুতরাং সেটা তার বুঝতে হবে। ব্রেক্সিট নিয়ে বড় আন্দোলন করেছে, বড় বাহাদুরি করে ব্রেক্সিট নিয়ে ব্রিটেন যে কী কান্নাকাটির ভিতরে আছে, গো আস্ক দেম। তারা $1.5 ট্রিলিয়ন অলরেডি লস করেছে তাদের অ্যাসেট এই ব্রেক্সিট থেকে বেরিয়ে যাওয়ার জন্যে, বেরিয়ে যাওয়ার কারণে। এ কারণে সেখানকার সুপ্রিম কোর্ট বলেছে যেটা আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের সম্পর্ক পুনর্নির্ধারণের জন্যে চিন্তা ভাবনা করতে হবে, এত সহজে ব্রেক্সিট আমরা করতে পারবো না। এই পাগল লোকটা প্রেসিডেন্ট, প্র্যাকটিক্যালি তার আন্তর্জাতিক বিষয়েও কোনো জ্ঞান নেই। আমরা তো কথা এটা জানি যে একটা ওয়ার্ড কমিশনারও জীবনে সে কখনো হয়নি, একটা স্কুল লিডারশিপ কমিটিতে সে কখনো ছিল না, সে শুধু বিল্ডিং বানিয়েছে, বিক্রি করেছে, তার পরিবারটাকে সুন্দরভাবে রাখছে, দ্যাট ইজ ট্রু, কিন্তু জনগণের সাথে সে কখনো কিছু করিনি। এইবার যখন যাবে তখন আমার মনে হচ্ছে তার সামনে খুবই অগ্নি পরীক্ষা রয়ে গেছে, তাকে বুঝে সুঝে দিতে চলতে হবে। আমরা অলরেডি দেখেছি সে তার ওয়েবসাইট থেকে যে মুসলিম ব্যান যেটা ছিল সেটা উনি ভয়তে সরিয়ে দিয়ে দিয়েছেন। আমরা দেখেছি সাক্ষাৎকার ওয়াল স্ট্রিটের সাথে যে তিনি বলেছেন যে না, ওবামা কেয়ারের যে বেসিক ফিচারটা উনি এটা রাখতে হবে, তাকে রাখবে। তারপরে তার ওয়াল যেটা মেক্সিকোতে বানানোর কথা বলা হয়েছে সেটাও সে ব্যাকট্র্যাক করে বলছে তার অ্যাডভাইজার যে আসলে এটা আমরা বর্ডার সিকিউরিটির একটু স্ট্রেংথটা বাড়িয়ে দেবো, ওয়াল এগুলো আমরা তৈরি করতে পারবো না। এই ভাওতাবাজি দিয়ে বড় যে 4 বছর চলতে পারে, তারপরে কিন্তু সে ধরা পড়বে বিভিন্নভাবে, প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিদিন। এবং রাস্তায় জনগণ অলরেডি বেরিয়ে গেছে, তার কথাবার্তা মানে কোনো, শুধু যুক্তরাষ্ট্র না, দুনিয়ার কোনো দেশে এই ধরনের তৃতীয় শ্রেণীর চরিত্রের অধিকারী একজন মানুষ এই পর্যায়ে আসতে পারে না। ইট ইজ ভেরি আনফর্চুনেট, কিন্তু ডেমোক্রেটিক রায়কে আমাদের শ্রদ্ধা জানাতে হবে।